এরই মধ্যে নতুন দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। শোনা যাচ্ছে তিনি হবেন দলটির প্রধান। ছাত্র সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে আবারও নতুন করে মারামারির ঘটনা ঘটল। আজকে সেই ঘটনা আমরা দেখলাম। ঢাকা উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরপরই তাকে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে? এটা কতটুকু সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তো বন্ধুরা, শুধু তাই না, নাহিদ কেন পদত্যাগ করছেন এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য জানতে পারবেন যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে নাকি এটা গুজব ছিল। দেশের বেশিরভাগ মানুষ ভাবছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি হয়তো আগামী নির্বাচনে জিতবে, আর খালেদা জিয়া কিংবা তার পুত্র তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর নতুন গুঞ্জন রটেছে চারদিকে। অনেকে বলছেন ডক্টর ইউনূসের পরামর্শেই পদত্যাগ করতে পারেন নাহিদ। এর পেছনে গভীর রহস্য রয়েছে। কি সে রহস্য? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। বিষয়টি নিয়ে নানানজনে নানান মতামত ব্যক্ত করেছেন। তবে একজনের মন্তব্য বিশেষভাবে বলতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লিখেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তিনি বলেন, তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। আরও লিখেছেন, আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তার এমন কথা দিয়ে মূলত অনেকে রহস্য খুঁজে পাচ্ছে। অনেকে ভাবছেন ডক্টর ইউনূসের পরামর্শে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতেই হয়তো নাহিদ পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, যাতে আগামী নির্বাচনে লড়তে পারেন। এতে ইউনূস সাহেবের লাভ কি? এ নিয়ে অনেকে কথা বলছেন। তারা ভাবছেন নাহিদ প্রধানমন্ত্রী হলে ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে পারেন। এসব কতটা ফলে তা ভবিষ্যতে দেখা যাবে। আপাতত জানিয়ে রাখি, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পদত্যাগের পর নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের থেকে রাজপথে থাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি। নাহিদ বলেছেন, গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ৩ জন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত ৬.৫ মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারে একটা স্ট্যাবিলিটি এসেছে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাহিরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। নাহিদ আরও বলেন, আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সে আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারের থেকে সরকারের বাহিরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। বাহিরে যে আমাদের সহযোগী যোদ্ধা রয়েছে, তারাও এটি চান। এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি। দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এখনও আত্মপ্রকাশ করেনি, নামও জানা যায়নি। এমন একটি দলে নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার মতো অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছেন নাহিদ ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। সে দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আর এ কারণেই তিনি উপদেষ্টার পদ ছাড়লেন। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলটির শীর্ষ পদগুলোর দায়িত্ব নিতে যাচ্ছেন। নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না। সদস্য সচিব সহ অন্যান্য পদগুলোতে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল বিভিন্ন পক্ষের মধ্যে। সমঝোতার ভিত্তিতে সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। নতুন দলের অন্যান্য শীর্ষ পদগুলোর নেতৃত্বে কারা আসবেন তাও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে দেশব্যাপী পরিচিত মুখ হয়ে ওঠেন। ওই আন্দোলনের এক পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ করার সিদ্ধান্তকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একই সঙ্গে সম্ভাবনাময় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারে তার ধীরস্থির ও দৃঢ় নেতৃত্ব প্রশংসিত হয়েছে। তার উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দলে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন নেটিজেনরাও। নতুন রাজনৈতিক দলটি কিভাবে দাঁড়াবে এবং সেখানে নাহিদ ইসলামের ভূমিকা ও নেতৃত্ব কেমন হবে তা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকির দিক হচ্ছে একটি রাজনৈতিক দল এখনও আত্মপ্রকাশ করেনি। ভালো ও গঠনমূলক রাজনৈতিক চর্চা করতে না পারলে, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে না পারলে দলটির সঙ্গে অনিশ্চয়তায় পড়বে নাহিদ ইসলামের ভবিষ্যৎ। আর সম্ভাবনার দিক হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন থেকে ভালো রাজনৈতিক চর্চা হচ্ছে না। রাজনৈতিক দলগুলো জনবান্ধব সরকার উপহার দিতে অনেকটা ব্যর্থ। সেই জায়গাটাতে নতুন রাজনৈতিক দলের প্রতি মানুষের প্রত্যাশা ও আগ্রহ প্রবল। এটাকে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দলকে এগিয়ে নিতে পারলে নাহিদ ইসলাম সফল হবেন। বিএনপি এবং জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানিয়েছে। এটিকেও ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। তবে দেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের জন্য জায়গা তৈরি করার কঠিন সংগ্রামে নামতে হবে নতুন দলকে। শুধু গঠনমূলক ও জনকল্যাণমুখী রাজনীতি নতুন দলকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে আসন্ন নতুন দল ও তাদের নেতাদের অনেক বেশি সহনশীল ও বুদ্ধিদীপ্ত হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দলে আসা নাহিদ ইসলামের জন্য কতটা ঝুঁকির কিংবা কতটা সম্ভাবনাময় জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম বাংলা নিউজকে বলেন, একদিকে একটা ঝুঁকি আছে, আরেকদিকে আছে সম্ভাবনা। আসলে ঝুঁকি নিয়ে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ঝুঁকি থাকবে, তারপরও নাহিদ ইসলামের সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। সেটাও কিন্তু তিনি করেছেন এক হিসেবে, তিনি একটা ঝুঁকি নিয়েছেন। রাজনীতির এই শিক্ষক আরও বলেন, নাহিদ ইসলাম যদি একনিষ্ঠভাবে তার যে ক্যাপাসিটি আছে সেটাকে কাজে লাগাতে পারেন, যদি সবাইকে নিয়ে চলতে চান, তাহলে হয়তো এগিয়ে যাবেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তিনি যদি একটা সম্পর্ক গড়ে তোলেন, তাহলে তিনি আগামীতে আরও ভালো করতে পারবেন। আওয়ামী লীগ সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তার নেতৃত্বের জন্য তিনি মার্কিন সাময়িকী টাইমসের 100 নেক্সট 2024 তালিকায় স্থান পেয়েছেন। টাইমের ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার সম্পর্কে মার্কিন সাময়িকীটিতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করার জন্য 26 বছরের বেশি বয়স পার হতে হয়নি নাহিদ ইসলামকে। বিশ্বজুড়ে উদীয়মান নেতা যারা ভবিষ্যৎ গঠন করছেন এবং নেতৃত্বের পরবর্তী প্রজন্মের সংজ্ঞা নির্ধারণ করছেন, তাদের 100 নেক্সট তালিকায় রাখা হয়।
উপদেষ্টার পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দিতে প্রস্তুত নাহিদ ইসলামের প্রসঙ্গে সম্ভাবনার কথাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নাহিদ ভবিষ্যতে প্রধানমন্ত্রীও হতে পারেন। দর্শক, নাহিদকে নিয়ে আপনার ধারণা কি? আগামী নির্বাচনে তাকে ভোট দিবেন কিনা? ইয়েস অথবা নো লিখে ছাত্র সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে আবারও নতুন করে মারামারির ঘটনা ঘটল। আজকে সেই ঘটনা আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক ধরনের মারামারির ঘটনা, এক ধরনের ধস্তাধস্তির ঘটনা ঘটল এবং নতুন ছাত্রদের যে নতুন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠানে এই ঘটনা ঘটল। আত্মপ্রকাশ হলো ঠিকই, কিন্তু আত্মপ্রকাশে মারামারির ঘটনাটা ঘটল। কি ঘটল সেখানে? দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ছাত্র সমন্বয়করাও তালগোল পাকিয়ে ফেলছেন কিনা সেই আলোচনায় ছোট্ট করে করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে, ফেসবুকে। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম, ছাত্র সমন্বয়কদের নিজেদের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘটনা আমরা দেখেছি। সংবাদ সম্মেলনটা ছিল ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা এবং নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা। সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় অনেক বড় ভূমিকা পালন করেছে, কিন্তু তাদেরকে কোথাও কোনো জায়গায় দাম দেয়া হয়নি, কোনো জায়গায় তাদেরকে সুযোগ দেয়া হয়নি। এই অভিযোগ তাদের। নতুন যে দল তৈরি হলো, সেই দলেও কোনো পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কোনো প্রতিনিধিত্ব নেই। সেই জন্য তারা খেপেছে এবং সেই খেপার ফলে যেটা হয়েছে, আজকে খুবই হট্টগোল হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। একজন ছাত্রের পোশাক আশাক সব ছিঁড়ে ফেলা হয়েছে, এরকম ভিডিও আমরা দেখেছি। যে সংগঠনের আত্মপ্রকাশের জন্য এই সংবাদ সম্মেলন করা হয়েছে, সেই সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে। তার নাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে এই নামের একটা ছাত্র সংগঠনের জন্ম হলো আজকে। কিন্তু সেটা জন্ম হতে গিয়ে এই মারামারির ঘটনাটা ঘটলো, জামাকাপড় ছেঁড়াছেঁড়ির ঘটনাটা ঘটলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি, তাদের কৃতিত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও তাদের মূল্যায়ন করা হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা তাদের অবমূল্যায়ন করেছে, যারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে তাদের নেতৃত্বের দ্বন্দ্বের কারণে নতুন যে ছাত্র সংগঠনের জন্ম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই সংগঠনেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব নেই। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন একেবারে নিম্নগামী, যখন সরকার অস্থিরতার মধ্যে বাস করছে, যখন সেনাপ্রধান গতকালকে রীতিমতো বোমা ফাটিয়েছেন, ছাত্র সমন্বয়কদের সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, সরকারকে সাবধান করে দিয়েছেন, মব জাস্টিস আর করা যাবে না, করলে পরিণতি ভালো হবে না, এই কথা বলেছেন। সারা দেশে মবের রাজত্ব যেভাবে তৈরি করা হয়েছে, যার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এই কথা সেনাপ্রধান সরাসরি বলেছেন। ঠিক তখন ছাত্রদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কোন্দল তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে, যখন আবার শোনা যাচ্ছে তাদের মূল যে দল, নতুন রাজনৈতিক দল, সেটা ঘোষণা করা হবে একদিন পরেই 28 তারিখে। সেখানেও কোন্দল এবং মারামারির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সেখানে নেতৃত্বের দ্বন্দ্ব রয়েছে। সব মিলিয়ে তারা খুব একটা সুবিধাজনক অবস্থায় যে নেই, সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। তাদের আগের মতো
ওই পটর পটর যে কথায় কথায় একে উল্টায় দেব, ওকে উল্টায় দেব, ওকে ফেলে দেব, একে ফেলে দেব, টেলিভিশন চ্যানেলে গিয়ে হুমকি দেয়া, এদের চাকরি খেয়ে ফেলতে হবে, তাহলে টেলিভিশন চ্যানেলই থাকবে না, এই যে মবের রাজত্ব কায়েম করা। চাঁদাবাজির অভিযোগ রয়েছে অনেক সমন্বয়কের বিরুদ্ধে, অনেক সমন্বয়কের অ্যাকাউন্টে টাকার আসা যাওয়ার যে অভিযোগ, সেরকম অভিযোগও রয়েছে। সমন্বয়কদের গাড়ি ব্যবহার নিয়ে অভিযোগ রয়েছে, নতুন নতুন দামি দামি গাড়ি, কোটি কোটি টাকার দামের গাড়ি কোথায় তারা পাচ্ছেন, কিভাবে চড়ছেন, এই প্রসঙ্গ রয়েছে। ঠিক সেই মুহূর্তে নিজেদের মধ্যে অন্তর্কন্দল তাদেরকে সুবিধাজনক জায়গায় রাখবে কিনা সেই প্রশ্ন সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয় ছাত্রদের নতুন যে দল, ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে যখন মারামারি দিয়েই শুরু হলো তাদের? অজু করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে। বাংলাদেশে যখন এই জননেতা জনাব তারেক রহমান সাহেব তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রায়ই তার বক্তব্যে বলে থাকেন যে আমার নামের আগে কোনো টাইটেল লাগানোর প্রয়োজন নেই, জনাব, জননেতা কিংবা বিশ্বনেতা কিংবা আগামীর প্রধানমন্ত্রী, আগামীর প্রেসিডেন্ট, দেশনায়ক, এই শব্দগুলো লাগানোর জন্য পর্যন্ত যেই নেতা নিষেধ করছেন, সেই নেতার নাম নিতে হলে অজু করে তারপরে আপনাকে নিতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে নেতার চরিত্রের সাথে সরাসরি ফলোয়ারদের চরিত্রের আকাশ পাতাল পার্থক্য বলেই মনে হচ্ছে। বাংলাদেশে এই পামের রাজনীতি বিগত 16 বছর আমরা দেখিনি বিএনপির কোনো নেতাকর্মীকে, বিএনপির কোনো সিনিয়র নেতাদের জন্য এই ধরনের সুন্দর কোনো মন্তব্য যেগুলো সমাজের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু এখন তাহলে কেন করছেন? এটাই হচ্ছে মতবিরোধের জায়গা আমার সাথে, সাধারণ অন্য যে কোনো দলচাটা নেতার সাথে। কেন এটা করছেন? তারা মনে করছেন ক্ষমতার খুব কাছাকাছি চলে যেহেতু এসেছি, এখন আমি যদি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যারা আছে তাদেরকে যে কোনো ভাষা প্রয়োগ করে খুব কাছে টানতে পারি, তাহলেই তো আমার জীবনের সবচাইতে বড় সফলতা। এখন এই কাছে টানতে গিয়েই যে বাংলাদেশের শেখ হাসিনাকে 16 বছর পরে হলেও পালিয়ে যেতে হয়েছে শুধু কিছু দলচাটা নেতাদের কারণে, যারা তাকে ভুলভাল বুঝিয়ে 24 ঘন্টা তাহাজ্জুদের নেত্রী ডেকে, তারপরে মদিনার সনদে রাষ্ট্র চালানোর নেত্রী ডেকে সংসদে পর্যন্ত তার সামনে বসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তাকে আসমানে উঠিয়ে রেখেছিলেন। এই 5ই আগস্টের পরে কিন্তু তাদের কারো আর খোঁজ নেই। স্বয়ং শেখ হাসিনা যখন পালিয়েছেন, তার সকল নেতাকর্মী সবাই কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে। এমনকি যারা তাকে তাহাজ্জুদের নেত্রী বলতো, তারাই এখন অনেকে জেলে বসে শেখ হাসিনার সমালোচনা করছেন, অনেকে জেলের বাহিরে বসে এখন নিজেরা দৈনন্দিন নিজেদের সেই সকল ভুলের কথা নিজেরাই স্বীকার করছেন। আজকে জননেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখতে চায়, আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকেই সেই দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে সম্পূর্ণ উল্টো পাল্টো জায়গায় কাজ করছি। আমরা তো এও শুনেছি, জান্নাতের কথা শুনেছি, তারপরে আমরা এও শুনেছি শহীদ জিয়ার নামের সাথে জান্নাতকে মিলিয়ে তারপরে বিতর্কিত মন্তব্য করতে। আমরা এও শুনেছি আজকের তারেক রহমান নামের সাথে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অজু করে তারপরে নিতে হবে। তো অজু তো এখন আমার নাই, আমার দলের নেতাকর্মীর নামাজে রক্ত ছাড়া কারো অজু নাই। তারা কি তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করবে না? তারা কি তারেক রহমান সাহেবকে সাক্ষাৎ করবে না? আপনি বলতে পারেন যে আজকের তারেক রহমান সাহেবের যে ত্যাগ, তার যে ভালোবাসা, তার যে দেশপ্রেম, তার যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনকে আমাদের স্বীকৃতি দেওয়া অবশ্যই উচিত। এটাকে যারা স্বীকৃতি দেবে না
তারা রাজনৈতিক অঙ্গনের আমি মনে করি সংকীর্ণতার পরিচয় বহন করে। আমার বক্তব্যের ধরন তো হতেই পারে, কিন্তু এই দলটাকে কেন, কারা, কি কারণে হঠাৎ করে এতটা বিতর্কের মধ্যে ফেলে দিতে হবে আমার কাছে বুঝে আসে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তর একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসায় সিক্ত একটি দল, কোনো সন্দেহ নাই। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের কর্মকাণ্ডই আজকের এই দলটাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, বিতর্কের জায়গায় নিয়ে এসেছে যে এখন আপনি আপনার দলের ক্ষতির জন্য যথেষ্ট। আজকের এই বাংলাদেশের গত 2-1 দিন আগে দেখলেন যুবদলের এক নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে, বিএনপিকে ধন্যবাদ। কিন্তু কত বড় আস্ফালন, ছুরি রান্দা নিয়ে তারপরে রাস্তায় মিছিল করতে করতে গিয়ে বলে এই বাজার আমার, আমি কন্ট্রোল করব আমার মতো। এই দুষ্ট অসভ্যকে খোঁজ নিয়ে দেখেন, গত 16 বছর একদিনও মাঠে ছিল না। আর দেশপ্রেমিক নাগরিকগুলো এখন মনে হচ্ছে যেন বিএনপির কাছে জিম্মি হয়ে গিয়েছে। কিছু কিছু নেতার আচরণের কারণে এখন সৎ নাগরিকরা এই দলের মধ্যে স্পেস পাচ্ছে কিনা আমার সন্দেহ তৈরি হয়েছে। আজকের নিশ্চয়ই আমাদের জননেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব একজন সজ্জন, খুব ভালো মানের রাজনীতিবিদ। আমার তার ব্যক্তিগত রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু এই বক্তব্যগুলো যখন আসবে, অতিরঞ্জিত আকারে আসবে, সেটা যখন সিনিয়র লেভেল থেকে আসবে, তখন নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে আমাদের আগামী দিনকে এই দলকে বিতর্কিত যেমন করবে, আগামী রাজনীতিতে এই শব্দচয়নগুলো কিন্তু মাঠে ময়দানে ঘুরে ফুরে থাকবে। আমাদের দলের মধ্যে কয়েকজন তো আমার কাছে মনে হচ্ছে যে এমনভাবে নেমে পড়েছে এ দলটাকে ধ্বংসের জন্য। তার মধ্যে অন্যতম ওই যে কি বলে, চাঁপাইনবাবগঞ্জের একজন এমপি হারুন সাহেব, তারপরে আর একজন হচ্ছে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন সম্ভবত পটল সাহেব। তিনি মন্তব্য করছেন বিভিন্ন ধরনের সমন্বয়কদেরকে নিয়ে, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, মাহফিল নিয়ে, যুদ্ধপ্রাদী নিয়ে, ইস্যুর পরে ইস্যু, যে ইস্যুর সাথে আদৌ তারেক রহমান কিংবা খালেদা জিয়ার ব্যক্তিগত মতামতের সাথে মনে হয় কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু এই মন্তব্যগুলোই আজকের এই দলটাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে, এই দলটাকে ধ্বংস করবে, এই দলটাকে শেষ করে দিবে। এবং কিছু লোকের উদ্দেশ্যই হচ্ছে মনে হয় এই বিএনপিকে সামহাও শেষ করে দেয়া। এখন আমার এই কথা তার ভালো লাগবে যে বিএনপির উত্তর সমৃদ্ধ কামনা করে, যে বিএনপির কল্যাণ কামনা করে। আমার এই বক্তব্যগুলো তার খারাপ লাগবে, শরীরের মধ্যে জ্বলবে যে ব্যক্তি সত্যি বিএনপির ধ্বংস চায়। কারণ সেই লোক বিএনপিকে শহীদ জিয়ার দৃষ্টিতে দেখে না, সেই লোক বিএনপিকে তারেক রহমানের দৃষ্টিতে কিংবা খালেদা জিয়ার দৃষ্টিতে দেখে না। আমি তো মনে করি বাংলাদেশে তাদের দৃষ্টিতে যদি বিএনপিটাকে দেখা যেত, তাহলে আজ বিএনপি এখনো সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করত। বিএনপির এই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দুষ্কৃতি দলের পথ পেয়ে মারামারি করে আপনি বাংলাদেশের আগামী দিনের কোনো মানুষের ভালোবাসা পেতে পারবেন না। শুধু ভালোবাসা একটা অপশন নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে সফট কর্নার, মানুষের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা, ছাত্র জনতার বিপ্লবের চেতনাকে ক্যারি করে বাস্তবসম্মত যেটা জনগণ এখন চায়, এই ইয়াংস্টাররা চায়, যুবক তরুণরা চায়, সেই প্রজন্মের চিন্তাগুলো যদি তারা করতে পারে, তাহলেই এই বাংলাদেশে এই দলটি জনপ্রিয় হবে। অতএব এই অজু করে তারেক রহমানের নাম নেয়া আর অজু করা ছাড়া তার নাম না নেয়া, এই ধরনের মন্তব্য আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার মনে হচ্ছে কখনোই ভালো পথে নিয়ে যাবে না। আমাদের এই অতি উৎসাহী অনেকে, কয়েকদিন আগে একজন নেতা তো বক্তব্য দিয়ে একদম কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলেন। এই যে মন্তব্যগুলো, কয়েকদিন আগে দেখলাম একজনকে দাড়ি টেনে মন্তব্য করলেন, মাহফিল থেকে বের করে দিলেন। কেন হচ্ছে এই ঘটনাগুলো? কেন হবে? আপনার প্রতিদ্বন্দ্বী আপনি তাদেরকে কেন বানাবেন? ওপেন স্পেস তৈরি করে দেন, তারা মাঠে থাকবে, ময়দানে থাকবে। আপনি যা করছেন আওয়ামী লীগও তাই করেছে, বরং আপনি আরো বেশি করার চিন্তা করে বসে আছেন, তাহলে আপনার পরিণতি আওয়ামী লীগের চাইতেও খারাপ হবে।
আওয়ামী লীগ যা করেছে সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। আমি তো সবসময় মনে করি ধর্মভিত্তিক কার্যক্রমগুলোকে ওপেনলি ছেড়ে দিতে হবে, তারা যা ইচ্ছা তাই করবে, আপনার তাতে কি আসে যায়? জনগণ দেখবে, জনগণ বিচার করবে আপনি ভালো কিংবা মন্দ। কিন্তু আপনি যত বেশি পরিমাণ তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে আপনার এই দলটাকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া কোনো কল্যাণ কিছুই করতে পারবেন না। এদেশের ধর্মপ্রাণ মানুষরা এগুলো পছন্দ করে না। অতএব আমাদের এই শব্দচয়নের ক্ষেত্রে বাংলাদেশের আগামীর রাজনীতিতে আরও সতর্কতা থাকা উচিত। এজন্যই এই দলের প্রধান নিজের নামের আগেই জননেতা চায় না, যুবনেতা চায় না, তারুণ্যের অহংকার চায় না, তার নামের আগে আমি আবার অজু করা ছাড়া তার নাম নেওয়া যাবে না, এই বক্তব্যই তো আমার জন্য মস্ত বড় ভুল। তাহলে তারেক রহমানের মন্তব্য আর আমার মন্তব্য অনেক ফার ডিফারেন্স। আসুন এই জায়গাগুলোতে আরও সতর্ক অবস্থান গ্রহণ করি এবং পজিটিভ সমালোচনাগুলো এই দলের নেতৃবৃন্দ গ্রহণ করবেন সেটাই প্রত্যাশা করি। করবেন না, ক্ষতি আমার না, ক্ষতি আপনার হবে। করবেন না, ক্ষতি আপনার যতটুকু হবে তার চেয়ে দেশের বেশি হবে। অতএব দেশের স্বার্থে, আপনার স্বার্থে, দলের স্বার্থে আসুন যেটা জনকল্যাণে ভূমিকা রাখার মতো বক্তব্য সেগুলোই প্রচার করি। যেই কাজগুলোতে জনগণ বিভ্রান্ত হয়, জনগণ কষ্ট পায়, জনগণের কাছে খারাপ লাগে সেগুলো। দর্শক, নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজকে। দর্শক, কারা আজকে নতুন সংগঠন আত্মপ্রকাশ করছে, এর পিছনে কি এমন রহস্য? দর্শক, এক প্রকার বলা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যারা বঞ্চিত, সমন্বয়কদের থেকে যারা বঞ্চিত, তারাই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজকে করছে। তো দর্শক, আজ বিকেলে এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। দর্শক, এই নিয়ে আজকে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকা থমথমে বিরাজমান করছে। ইতিমধ্যে রাজনীতির মাঠে অনেক কানঘোষা ফিসফাস চলছে। তো দর্শক, যাই হোক, আমি রিপোর্টটা একটু পড়ি, খুবই গুরুত্বপূর্ণ দর্শক, খুবই ইম্পর্টেন্ট। খবরে বলা হচ্ছে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে, দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ বুধবার 26শে ফেব্রুয়ারি বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ছাত্র সংগঠনের নাম। পুরো বিষয়টা পড়ি, তারপর দর্শক কিছু গুরুত্বপূর্ণ আমি কথা বলবো। আমি আপনাকে বলবো পুরো ভিডিওতে চোখ রাখবেন। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি রাত 11টা 25 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার নিজের ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন। ফেসবুকে তিনি লিখেন, নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আগামীকাল বিকাল 3টায়, স্থান বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। খুবই গুরুত্বপূর্ণ দর্শক। এর আগে 17 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। সারা দেশে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ ও সদস্য সংরক্ষণ করা হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ, স্কুল ও মাদ্রাসায় এই প্রচারণা চালানো হবে। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকের সমর্থকে বাস্তবায়নের
প্রায়শই হবে এই ছাত্র সংগঠনের মূল নীতি বলা হচ্ছে। তো দর্শক দেখেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ। মানে বোঝাই যাচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের থেকে সরে গিয়েছে। আমরা জানতে পেরেছি আজকে যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ পাবে, তার মধ্যে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছিল তাদের অনেকে আছে, যারা জুলাই আগস্টের মধ্যে ছাত্রলীগ করেছিল, ছাত্রলীগ থেকে পদত্যাগ করে সমন্বয়কদের কাতারে চলে গিয়েছে, তারাও আজকে আছে। এরপরে জামাত শিবিরের কিছু ছেলেবেলে আছে, ছাত্র দলের কিছু ছেলেবেলে আছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যারা ছাত্রদল, জামাত শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মূল কমিটির মধ্যে জায়গা পায়নি বা তাদের সাথে দ্বন্দ্ব হয়েছে, তাদের সাথে কথার সাংঘর্ষিক হয়েছে, তারাই এই নতুন কমিটিতে আজকে নতুন সংগঠনে যাচ্ছে। আজকে সেই সংগঠনটি আত্মপ্রকাশ হচ্ছে, বোঝাই যাচ্ছে দর্শক। তো দর্শক, সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা একেবারে থমথমে পরিস্থিতি। আজকের এই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে একেবারে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিল তাদের উদ্যোগে যেহেতু এই সংগঠনটি আত্মপ্রকাশ পাবে, তাই একটু থমথমে বিরাজ করছে। তো দর্শক, আমি মনে করি এই যে সমন্বয়কদের আলাদা গিয়ে নতুন একটি সংগঠন তৈরি করা, আমার মনে হয় মূল সমন্বয়ক যারা আছে সার্জিস, হাসনাত সহ যারা মূল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক আছে, তাদের একটা প্রভাব পড়বে তাদের উপরে। কারণ সমন্বয়কদের মধ্যে দুইটা সংগঠন একটু এলোমেলো, একটু নড়ে চড়ে যায় আমার মনে হয়। কি ভাবছেন দর্শক, আপনি কি মনের ভাব প্রকাশ করছেন? অবশ্যই দর্শক আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমান যে প্রসঙ্গটি সোশ্যাল মিডিয়াতে বিশেষ ব্যাপকভাবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে, সেই বিষয়টি হচ্ছে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু মূলত সঠিক না এবং এটা একটা গুজব। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সমস্ত ভিডিওটি দেখুন, সত্য নিউজ জানুন। তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিতৃসাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, শুধু তাই না, তো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের আজকের ভিডিওটি দেখে এবং নাহিদকে নিয়ে, নাহিদের পদত্যাগ নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই। আল্লাহ হাফেজ।